আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে কক্সবাজার সিটি কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় থেকে আমার তৃতীয় ক্লাস সম্পাদন করব। তো তোমরা যুক্ত হয়েছ, সেজন্য তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা আমাকে চিনো সবাই। আমি আগেও আরো 2টা ক্লাস নিয়েছিলাম। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বলে ক্লাসে চলে যাই, কারণ আমাদের ক্লাস টাইমটা হচ্ছে মাত্র 40 মিনিটের। এর আগে তোমাদের প্রতি আমি রিকোয়েস্ট করব, তোমরা যেন তোমাদের মাইক্রোফোনটা কি করে রাখবা, অফ করে রাখবা। যদি কারো প্রশ্ন জিজ্ঞেস করার থাকে তবে শুধুমাত্র মাইক্রোফোনটা অন করে প্রশ্নটা জিজ্ঞেস করবা, স্যার আমি ওই জায়গায় বুঝতেছি না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখন তাহলে আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। কক্সবাজার সিটি কলেজ একাদশ শ্রেণী। আমি আজকে ক্লাস নেব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় থেকে। এটা আমার 3 নাম্বার লেকচার। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ। দেখো, আমরা এর আগে ভেক্টর রাশি এবং রাশির প্রকারভেদ, স্কেলার রাশি, ভেক্টর রাশি, কয়েকটি ভেক্টর এবং ভেক্টর ক্ষেত্র সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা যে রাশিটি নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আগে বলেছিলাম ভেক্টর রাশির যোজন কি বীজগাণিতিক নিয়মে হয় না। ভেক্টর রাশির যোগ বিয়োগ করতে গেলে অবশ্যই কি করতে হবে, জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করতে হবে। তোমরা পাশে একটা চিত্র দেখতেছো, দেখো এই চিত্রের মধ্যে আমরা দেখতেছি যে এখানে তোমার বাসা হচ্ছে ও বিন্দুতে, তুমি ও বিন্দু থেকে বি বিন্দুতে, সরি ও বিন্দু থেকে এ বিন্দুতে গিয়ে 200 মিটার পথ অতিক্রম করে একটা দোকানে গেছো। এই দোকান থেকে 300 মিটার পথ অতিক্রম করে বি বিন্দুতে গিয়ে তোমার স্কুলে গেছো। তার মানে তুমি স্কুলে যাওয়ার সময় তুমি ও বিন্দু থেকে এ বিন্দুতে বা এ বিন্দু থেকে বি বিন্দুতে তোমাকে যেতে হয়েছে, অর্থাৎ তোমাকে 200 যোগ 300 টোটাল 500 মিটার পথ অতিক্রম করতে হয়েছে। কিন্তু দেখো, তুমি যদি ও বিন্দু থেকে বি বিন্দুর সরাসরি দূরত্ব হিসাব করো, সেই ক্ষেত্রে তোমার 500 মিটার হবে না, তার চেয়ে কি হবে, কম হবে। এই যে 500 মিটার হবে না, তার চেয়ে কম হবে, এটা কিন্তু আমরা বীজগাণিতিক নিয়মে হিসাব করতে পারি না। এটা হিসাব করার জন্য আমাকে কি করতে হয়, জ্যামিতিক নিয়ম বা জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ করতে হয়। সুতরাং আমরা দেখতেছি যে ভেক্টর রাশির যোগ বিয়োগ কখনো কিভাবে হবে না, জ্যামিতিক বীজগাণিতিক নিয়মে হবে না, জ্যামিতিক নিয়মে হবে। সেটা আমরা এই চিত্র থেকে দেখতেছি। আমরা বি বিন্দুতে যাওয়ার সময় 2টা পথে যেতে পারতেছি, একটা উ এ বি পথে আর একটা উ বি পথে। উ এ বি পথে যদি আমি যাই, সেই ক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব হবে 200 যোগ 500, 200 যোগ 300, অর্থাৎ টোটাল 500 মিটার। কিন্তু আমি যদি উ বিন্দু থেকে বি বিন্দুতে সরাসরি যাই, অর্থাৎ সরাসরি বাসা থেকে স্কুলে যাই, সেই ক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব কি হবে না, 500 হবে না। সেই 500টা হিসাব করার জন্য আমাকে জ্যামিতিক সূত্র কি করতে হবে, ফলো করতে হবে। সুতরাং আমরা বলে দিতে পারি ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক নিয়মে হয়, কি হয় না, বীজগাণিতিক নিয়মে হয় না। হ্যাঁ বলো। গ্যালাক্সি 6, বলো তুমি কি বলতে চাচ্ছ, বলো। তোমার কথা শোনা যাচ্ছে না। তোমার কথা শোনা যাচ্ছে না। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো, আমি যদি উ থেকে বি পথে যেতাম, সেই উ থেকে বি পথকে যদি আমি লব্ধি ভেক্টর আর দ্বারা চিহ্নিত করি এবং উ থেকে এ পথে এবং এ থেকে বি পথকে যদি একই দিকের পথ কল্পনা করি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি উ থেকে এ পথে যেতে যে সরণ ঘটছে
এবং এ থেকে বি পথে যেতে যে সরণ করছে এই দুইটা সরণের যোগফল হবে বি থেকে উতে যেতে যে সরণ করছে তা সেই সরণের সমান। আমি আবার বলতেছি, কাইন্ডলি একটু দেখো। এই যে এখানে উ থেকে এ তে যেতে একটা সরণ পেয়েছিলাম, আবার এ থেকে বি তে যেতে আরেকটা সরণ পেয়েছি। এই দুইটা সরণের লব্ধি হবে বি থেকে উতে আসতে বা উ থেকে বি তে আসতে যে সরণটা পাবো সেই সরণের সমান। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারতেছি ভেক্টরের মাধ্যমে যদি এই দুইটা সরণকে আমরা প্রকাশ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি এ থেকে উ থেকে এ পথের দূরত্ব বা উ থেকে এ পথের ভেক্টর রাশি যোগ এ থেকে বি পথের ভেক্টর রাশি সমান উ থেকে বি পদের ভেক্টর রাশি, অর্থাৎ পি প্লাস কিউ সমান আর, যেখানে আরটা কি প্রকাশ করবে? লব্ধি প্রকাশ করবে। এখন দেখো আমরা যে বলছিলাম প্রথমেই ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, সেই জিনিসটার টোটালি প্রমাণটা আমরা দেখব। দেখো তুমি 5 এবং 7 যদি যোগ করো সেই ক্ষেত্রে 7 এবং 5 এর যোগফল পাবে 12, কিন্তু 5 এবং 7 এর বিয়োগফল পাবা কত? 5 থেকে 7 বিয়োগ করলে -2 আসবে, আর কি ওই যে কি নাম বলে 7 থেকে 5 বিয়োগ করলে +2 আসবে। এখন দেখো ভেক্টর রাশির যোগ বিয়োগের ক্ষেত্রে মানের উপর, শুধুমাত্র মানের উপর নির্ভর করে না, মানের পরিবর্তন হতে পারে, দিকের পরিবর্তন হতে পারে, মান এবং দিক উভয়টার পরিবর্তন হতে পারে। পাশে একটা চিত্র আছে, সেই চিত্রটা একটু দেখো। পাশের চিত্রটা যদি তুমি দেখো তাহলে তুমি দেখতে পাবে যে তুমি প্রথমে ক চিত্রে দেখো পি থেকে কিউ বিন্দুতে যেতে তুমি 5 মিটার পথ অতিক্রম করছো, আবার দেখো কিউ থেকে আর বিন্দুতে গেছো 7 মিটার পথ অতিক্রম করছো। একইভাবে না গিয়ে তুমি পাশের চিত্রের মতনও কিন্তু পথ অতিক্রম করতে পারো। দেখো কিভাবে, তুমি পি থেকে কিউ বিন্দুতে গেছো 5 মিটার পথ অতিক্রম করছো, আবার কিউ থেকে এস বিন্দুতে আসছো 7 মিটার পথ অতিক্রম করছে। এই দুই পথ কিন্তু একই রকম নয়। প্রথমটা পি থেকে কিউ এর সাথে পি থেকে কিউ পথে যে যত মিটার গেছিলাম এই পি কিউ পথের সাথে একটা নির্দিষ্ট কোণে আর পথে গেছিল। পরেরটাতে দেখো পি থেকে কিউ যে পথে গেছিল সেই পি কিউ এর সাথে একটা নির্দিষ্ট কোণে আর কিউ থেকে এস এর মধ্যে গেছিল। তার মানে এই যে পি থেকে কিউ এই যে একটা কোণ, আবার কিউ থেকে আর এই যে এখানে একটা কোণ, এই দুইটা কোণ একই রকম নয়, অর্থাৎ এদের গতিপথ একই রকম নয়। সেই কারণে আমরা দেখতেছি যে পি থেকে আর, প্রথম চিত্রের ক্ষেত্রে পি থেকে আর যে দূরত্ব অবস্থান করবে, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে পি থেকে এস একই দূরত্বে অবস্থান করবে না। সুতরাং আমরা দেখতেছি যে অতিক্রান্ত পথ একই হলেও তাদের দূরত্ব কিন্তু প্রথম বিন্দু এবং শেষ বিন্দু বা আদি অবস্থান এবং শেষ অবস্থানের দূরত্ব কিন্তু একই নয়। একই না থাকার কারণে আমরা ভেক্টর রাশির যোগ বিয়োগ কি করতে পারতেছি না? বীজগাণিতিক নিয়মে করতে পারতেছি না। সুতরাং আমরা বলতে পারি ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যাবে না, ভেক্টর রাশির যোগ বিয়োগ করতে গেলে অবশ্যই বীজগাণিতিক নিয়মে করতে হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যে স্লাইডটা দেখতেছি সেখানে ভেক্টর রাশির যোগ বিয়োগ কিভাবে করব সেটার উপর ভিত্তি করে কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো আমরা ভেক্টর রাশির যোগ কি জিনিস আগে একটু দেখব। দুই বা ততোধিক ভেক্টর যোগ করে, দুই বা ততোধিক ভেক্টর যোগ করে একটি নতুন ভেক্টর পাওয়া যায়। এই যে দুই বা ততোধিক ভেক্টর যোগ করে একটি নতুন ভেক্টর পাওয়া যায়, এই নতুন ভেক্টরটিকে আমরা বলবো লব্ধি ভেক্টর। আবার এই যে দুই বা ততোধিক ভেক্টর যোগ করে একটি লব্ধি ভেক্টর পেয়েছি, এই যে লব্ধি ভেক্টর পাওয়ার জন্য যে ভেক্টরগুলি যোগ করছিলাম সেই ভেক্টরগুলিকে বলবো ভেক্টরের অংশক বা উপাংশ। সেই ভেক্টরগুলিকে আমরা বলবো কি? ভেক্টরের অংশক বা উপাংশ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জিজ্ঞেস করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রিয়া, তোমার কোনো সমস্যা আছে? জহির হুসাইন, যা পড়াইলাম সেখানে কোনো সমস্যা আছে বা অন্য যারা আছো? ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, ভেক্টর উভয়ে বা ভেক্টর বীজগণিতের সাহায্যে ভেক্টর রাশিকে যোগ বিয়োগ করার জন্য 5টা সূত্র রয়েছে। কয়টা সূত্র রয়েছে? 5টা সূত্র রয়েছে। সূত্রের মধ্যে এখানে আমি 4টা সূত্র আলোচনা করব, আর একটা সূত্র পরবর্তীতে আলোচনা করব। দেখো এখানে 4টা সূত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 1 নাম্বার সূত্র হচ্ছে ভেক্টরের সাধারণ নিয়ম বা জেনারেল ল। 2 নাম্বার সূত্র হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র বা ল অফ ট্রায়াঙ্গেল। 3 নাম্বার সূত্র হচ্ছে
ভেক্টরের বহুভুজ সূত্র বা ল অফ পলিগন, এবং পরবর্তী সূত্র হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র বা প্যারালোগ্রাম। বুঝা গেছে? প্যারালোগ্রাম সামান্তরিক সূত্র বা ভেক্টরের সামান্তরিক সূত্র অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই যে সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র বা বহুভুজ সূত্র বা সামান্তরিক সূত্র সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডগুলোতে একটু আলোচনা করব। এখন দেখো ভেক্টর যুগের সাধারণ নিয়ম, একদম ইজি জিনিস, তোমরা খুব সহজেই বুঝতে পারবা। যদিও বা তোমরা অনেকেই নবম দশম শ্রেণীতে অতিরিক্ত সাবজেক্ট হিসেবে উচ্চতর গণিত নাও নাই, তারপরেও যারা নিয়েছিল তারা তো বুঝতেই পারবে খুব সহজে, এবং যারা নাও নাই তারাও কিন্তু সহজেই বুঝতে পারবা। দেখো বলছে যে দুটি ভেক্টরের লব্ধি পেতে হলে, দুইটি ভেক্টরের লব্ধি পেতে হলে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে। দেখো এখানে দুইটি ভেক্টর দিলাম, একটা পি ভেক্টর, একটা কিউ ভেক্টর। চিত্রের মধ্যে আমরা দুইটি ভেক্টর দেখতে পাচ্ছি, একটা পি ভেক্টর, একটা কি ভেক্টর, কিউ ভেক্টর। এই দুইটা ভেক্টরকে দেখো, আমি যদি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টর ঠিক যেভাবে আসে সেভাবে পাদবিন্দু স্থাপন করি। দেখো এখানে উ এ প্রথম ভেক্টর, এই ভেক্টরকে পি দ্বারা চিহ্নিত করেছিলাম। উ ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে এ বিন্দু, এই এ বিন্দুতে কিউ ভেক্টরটির পাদবিন্দু অর্থাৎ এ বি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে ঠিক যেভাবে আসে সেভাবে কি করছি, স্থাপন করাইছি। স্থাপন করে আমরা প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু যোগ করব। প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু যদি কি করি, যোগ করি, সেই ক্ষেত্রে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখা হবে প্রথম ভেক্টর দুটির লব্ধি। প্রথম ভেক্টর দুটির কি লব্ধি। আমরা এখানে চিত্রটা যদি ব্যাখ্যা করি, দেখো ধরা যাক ও বিন্দুতে দুটি ভেক্টর পি এবং কিউ ক্রিয়ারত, এদের লব্ধি আর নির্ণয় করবে। এদের লব্ধি কি করব, নির্ণয় করব। এখানে আলাদা স্থানে পি নির্ণয় করি, এই আলাদা স্থানে আমি কি করব, পি অঙ্কন করব। এই আলাদা স্থানে যদি আমি পি অঙ্কন করি, দেখো কি করি, এখানে উ একে পি দ্বারা চিহ্নিত করলাম, এ বিন্দুতে কিউ এর পাদবিন্দু স্থাপন করলাম। উ এ এর পাদবিন্দুতে এই যে এখানে উ বিন্দুতে দুটি ভেক্টর ক্রিয়া করছিল, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর। এই পি ভেক্টরের আমি আলাদাভাবে অঙ্কন করলাম। আলাদাভাবে অঙ্কন করার কারণে উ এ ভেক্টর হয়েছে, উ এ ভেক্টরের শীর্ষবিন্দু এ বিন্দুতে কিউ ভেক্টরের না বুঝলে কথা বলতে পারবে যে প্রত্যেকের মিউট অন করে রাখো, প্রত্যেকের মাইক অন করে রাখো। না বুঝলে কথা বলবা, স্যার আমি বুঝি নাই, মাইক অন করে। আর যদি বুঝো তাহলে কথা বলার দরকার নেই। এখন দেখো আমি যদি এ বিন্দুতে এ বি অর্থাৎ কিউ আদি বিন্দু স্থাপন করি, তাহলে ভেক্টরটি দাঁড়াবে উ এ বি। উ বিন্দু থেকে এ বিন্দুর দিকে, উ বিন্দু থেকে এ বিন্দুর দিকে, উ বিন্দু থেকে এ বিন্দুর দিকে যে সরলরেখাটা নির্দেশ করে, সেই সরলরেখাটি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের কি নির্দেশ করবে, লব্ধি নির্দেশ করবে। তাহলে উ বি ভেক্টর সমান যদি আমি আর কল্পনা করি, উ বি ভেক্টর সমান যদি আমি আর কল্পনা করি, তাহলে আমরা লিখতে পারি যে উ সমান উ এ প্লাস এ বি। উ বি সমান এ প্লাস এ বি। উ বি সমান যদি উ এ প্লাস এ বি হয়, তাহলে আমরা লিখতে পারি আর সমান পি ভেক্টর প্লাস আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন দেখো ত্রিভুজ সূত্র, সাধারণ নিয়মের মতন ত্রিভুজ সূত্র হচ্ছে, ত্রিভুজ সূত্রের মধ্যে হচ্ছে যে যদি কোন ত্রিভুজের, আমরা ত্রিভুজ চিনি, তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। এই তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে যে কোনো দুইটি বাহু বরাবর যদি, ত্রিভুজের যে কোনো দুইটি বাহু বরাবর যদি একই দিক থেকে দুইটি ভেক্টর দ্বারা নির্দেশ করি, দেখো এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে একটি ভেক্টর পি দ্বারা নির্দেশ করছি, আবার বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে একটি ভেক্টর কিউ দ্বারা নির্দেশ করছি। এই দুইটা ভেক্টর একই দিক থেকে নির্দেশ করছি। তার মানে আমি দেখতেছি যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু বরাবর যদি একই দিক থেকে দুইটি ভেক্টর নির্দেশ করে, তবে তৃতীয় বাহুটি বিপরীত দিক থেকে লব্ধি নির্দেশ করবে। দেখো এখানে এই একটি ত্রিভুজ,
এই এ বি সি ত্রিভুজের এ থেকে বি বরাবর একটি ভেক্টর পি এবং বি থেকে কিউ বরাবর আরেকটি বি থেকে সি বরাবর আরেকটি ভেক্টর কিউ দ্বারা নির্দেশ করছি। তাহলে তৃতীয় বাহু এ থেকে সি বরাবর এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা লিখতে পারি লব্ধি এ সি সমান এ বি প্লাস বিসি, এ বি প্লাস, এই যে এখানে লিখলাম এ সি সমান এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি হলে আমরা এখানে এ বি সমান পেয়েছিলাম পি, বিসি সমান পেয়েছিলাম কিউ, তাহলে আর ভেক্টর সমান হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। অর্থাৎ কোন কোন দুইটি ভেক্টরকে কোন একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহু বরাবর প্রকাশ করলে তৃতীয় বাহুটি বিপরীত দিক থেকে তাদের লব্ধি প্রকাশ করবে। তৃতীয় বাহুটি বিপরীত দিক থেকে তাদের কি প্রকাশ করবে? লব্ধি প্রকাশ করবে। প্রিয় শিক্ষার্থী, কারো কোনো সমস্যা আছে? একটু কথা বলেন প্লিজ। না স্যার। থ্যাংক ইউ প্রিয়া। এখন দেখো বহুভুজ সূত্র সম্পর্কে আমরা আলোচনা করব। বহুভুজ মানে আমরা জানি যে যে ভুজে অনেকগুলি বাহু রয়েছে সেই ভুজটাকে বলা হয় বহুভুজ। অনেকগুলি বাহু, মনে করলাম যে n বাহু বিশিষ্ট একটি ভুজের, n বাহু বিশিষ্ট একটি বহুভুজের n-1, অর্থাৎ মনে করো 5টি বাহু বিশিষ্ট কোন ভুজের 5 বিয়োগ 1, অর্থাৎ 4টি বাহু বা 4 সংখ্যক বাহু যদি একই ক্রমে 4টি ভেক্টরকে নির্দেশ করে। আমি আবার বলতেছি n সংখ্যক n বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের, n বাহু বিশিষ্ট একটি বহুভুজের, n বাহু বিশিষ্ট একটি বহুভুজের n-1 সংখ্যক বাহু যদি n-1 সংখ্যক বাহু যদি ত্রিভুজ সূত্রের মতন একই ক্রমে এই যে এখানে যেমন এ থেকে বি, বি থেকে সি একই ক্রমে হিসাব করছিলাম, ঠিক n-1 সংখ্যক বাহু যদি একই ক্রমে n-1 সংখ্যক ভেক্টর নির্দেশ করে, তবে ওই যে n-1 বাদ দিলে আরো একটি বাহু থাকবে না, ওই বাহুটি বিপরীত ক্রমে n-1 সংখ্যক ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। সূত্রটা দেখো, চিত্রটা একটু দেখো। এই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 বাহু বিশিষ্ট একটি বহুভুজ কল্পনা করলাম। আবার দেখাচ্ছি, এ বি একটি বাহু, বি সি একটি বাহু, সি ডি একটি বাহু, ডি ই একটি বাহু, এ ই একটি বাহু, টোটাল 5টি বাহু বিশিষ্ট একটি বহুভুজ। এই 5টি বাহু বিশিষ্ট বহুভুজের 5-1 অর্থাৎ 4 সংখ্যক বহুভুজ, 4 সংখ্যক বাহু একই দিক থেকে যদি 4টি ভেক্টর নির্দেশ করে, একই দিক থেকে কয়টি ভেক্টর নির্দেশ করে? 4টি। যেমন দেখো এ বি একটি ভেক্টর, বি সি একটি ভেক্টর, সি ডি একটি ভেক্টর, ডি ই একটি ভেক্টর, মানে 4টি বাহু দ্বারা 4টি ভেক্টর একই দিক থেকে। তবে এ ই ভেক্টরটা অর্থাৎ পরবর্তী সর্বশেষ বাহুটা ভেক্টরগুলির লব্ধি প্রকাশ করবে। বিপরীত দিক থেকে কিসের লব্ধি প্রকাশ করবে? ভেক্টরটির লব্ধি প্রকাশ করবে। আমি চিত্রের মধ্যে দেখতেছি যে এ বি সি ডি ই একটি পঞ্চভুজ, এ বি সি ডি ই একটি পঞ্চভুজ, অর্থাৎ এ বি সি ডি ই পঞ্চভুজের মধ্যে 5টি বাহু রয়েছে। এই 5টি বাহুর 4টি বাহু হচ্ছে দেখো এ বি, বি সি, সি ডি, ডি ই। এই 4টি বাহু বরাবর 4টি ভেক্টর একই ক্রমে নির্দেশ করছি। দেখো সবগুলি একই দিকে, এবং বহুভুজ সূত্র অনুসারে এ থেকে ই সব বাহুটি প্রথম উক্ত 4টি বাহুর লব্ধি নির্দেশ করবে। তাহলে আমি লিখতে পারতেছি, দেখো তাহলে আমি কি লিখতে পারতেছি? এ ই ইজ ইকুয়াল, এ ই ভেক্টর ইকুয়াল, এ ই ভেক্টর ইকুয়াল এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর প্লাস ডি ই ভেক্টর। কেমনে প্রমাণ করব? এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে লিখবো, দেখো এই ত্রিভুজটা কল্পনা করব। কাইন্ডলি একটু দেখবা, এ ডি ই ত্রিভুজ, এ ডি ই ত্রিভুজের মধ্যে এ ডি ই এবং ডি ই একই অনুক্রমে সাজানো, এ ডি এবং ডি ই একই অনুক্রমে সাজানো, এবং এ ই হচ্ছে তাদের বিপরীত। ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারবো এ ই সমান এ ডি প্লাস ডি। এই ত্রিভুজ থেকে এ ডি ই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি এ ই সমান এ ডি প্লাস ডি ই। আবার দেখো এই ত্রিভুজ থেকে এ সি ডি ত্রিভুজটা কাইন্ডলি একটু দেখবা, এ সি ডি ত্রিভুজ থেকে যদি আমি ক্যালকুলেট করি, এ সি এবং সি ডি একই অনুক্রমে সাজানো অবস্থায় আছে, এ ডি তাদের বিপরীত অনুক্রমে সাজানো। তাহলে আমি ত্রিভুজ সূত্র অনুসারে লিখতে পারি এ ডি ভেক্টর সমান এ সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর, এ সি প্লাস সি ডি। তাহলে আমি যদি এখানে এ ডি এর মান বসাই দিই, এ ডি সমান এ সি প্লাস সি ডি প্লাস
এখানে ডি ই আছে। আবার দেখো এখানে কাইন্ডলি একটু দেখো, আমরা এ ই সমান পাইছিলাম এসি প্লাস সিডি প্লাস ডি। আবার দেখো এসি এর একটা নির্দিষ্ট মান পাবো। এসি ভেক্টরটা যদি এ বি সি ভেক্টরের তৃতীয় বাহু বা লব্ধি দ্বারা নির্দেশিত হয়, এসি ভেক্টরটি এ বি সি ত্রিভুজের লব্ধি দ্বারা নির্দেশিত হয়, তাহলে আমি এসি সমান লিখতে পারি এ বি প্লাস বিসি। এ বি প্লাস, তাহলে আমরা একটা লিখতে পারি এ সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস, অর্থাৎ এ সমান বিসি প্লাস মুটটা করো, কারো কান্না করতেছে বাবু। ক্লাস में होता है তাহলে আমরা ওই যে বহুপদ সূত্র অনুসারে আমরা পেলাম যে কি বহুপদ সূত্রে আমরা কি পেলাম বহুপদ সূত্রে অনুযায়ী আমরা পাইছি যে বহুপদ সূত্র অনুসারে আমরা কি পাইছি দেখো যে কোন বাহু দ্বারা যদি কোনো একটি বহুপদ তৈরি করা হয় সেই ক্ষেত্রে বাহু দ্বারা একই অনুক্রমে যদি বহুভুজের প্রকাশ করা হয় তবে সেই সূত্র বাহুটি অবশ্যই লব্ধি প্রকাশ করবে। তাহলে আমরা এখন একটু সামান্তরিক সূত্রে যাচ্ছি। সামান্তরিক সূত্র হচ্ছে Vivo 1906 আর ওর মোট অফ করতে বলেন, ওই দিক থেকে সাউন্ড আসতেছে। এখন শোনা যাচ্ছে? এখন সাউন্ড শোনা যাচ্ছে প্রিয়া? হ্যাঁ স্যার, সাউন্ড শোনা যাচ্ছে। কাইন্ডলি তোমরা এখনো পর্যন্ত যারা তোমাদের অডিও অন অফ করো নাই, কাইন্ডলি একটু অফ করে নাও। শুধুমাত্র না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে যে স্যার আমি বুঝতে পারি নাই, আমাকে এটা আরেকবার বুঝিয়ে দেন। অডিও অন করে রাখলে আমার পড়াতেও অসুবিধা হবে, তোমাদের বুঝতেও অসুবিধা হবে। এখন আমরা সামুদ্রিক সূত্র নিয়ে একটু আলোচনা করব। সামুদ্রিকটা আমরা জানি এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি দেখো পরস্পর সমান। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর কি সমান, সেই চতুর্ভুজকে বলা হয় সামুদ্রিক সূত্র। আমি আবার বলতেছি, সামুদ্রিক সূত্র হচ্ছে এমন একটি চতুর্ভুজ ক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলি পরস্পর কি নয়, সমকোণ নয়। কোণগুলি পরস্পর কি কোণ নয়, সমকোণ নয়। সেই চতুর্ভুজকে বলা হয় সামুদ্রিক ক্ষেত্র। এমন একটি সামুদ্রিক ক্ষেত্র আমি এখানে অঙ্কন করলাম। দেখো ও এ বি সি একটি সামুদ্রিক ক্ষেত্র। এই সামুদ্রিক ক্ষেত্রে একটি সন্নিহিত বিন্দু হচ্ছে ও বিন্দু। এই ও বিন্দু বরাবর দুইটি সন্নিহিত বাহু রয়েছে। একটি বাহু হচ্ছে ও এ আর একটি বাহু হচ্ছে ও সি। আমি সামুদ্রিকের যে কোনো দুইটি সন্নিহিত বাহু বরাবর দুইটি ভেক্টর দ্বারা নির্দেশ করব। দুইটি ভেক্টর দ্বারা কি করব, নির্দেশ করব। তাহলে দেখো এই সামুদ্রিকটির সন্নিহিত বিন্দু ও তে যে দুইটি বাহু রয়েছে, সন্নিহিত বাহু ও এ এবং ও সি, এই দুইটি বাহু বরাবর আমি দুইটি ভেক্টর, একটি ভেক্টর পি আর একটি ভেক্টর কিউ দ্বারা নির্দেশিত করলাম। তাহলে আমরা দেখতেছি যে সামুদ্রিকের সন্নিহিত বিন্দু বরাবর যে দুইটি সন্নিহিত বাহু রয়েছে, ওই দুইটি বাহু বরাবর দুইটি ভেক্টর দ্বারা চিহ্নিত করলে ওই সন্নিহিত বিন্দু বরাবর যে কর্ণটি থাকবে, দেখো এই সন্নিহিত বিন্দু বরাবর একটি কর্ণ আছে, সেই কর্ণের নাম হচ্ছে ওবি। ওই সন্নিহিত বিন্দু বরাবর যে কর্ণটি অবস্থান করবে সেই কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। সেই কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। আমি আরেকবার বলতেছি, কোন সামুদ্রিকের একটি কৌণিক বিন্দুতে
অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি ভেক্টর নির্দেশ করে তবে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ সামান্তরিকটির বা ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। ভেক্টর দ্বয়ের কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। এখন দেখো ও বিন্দুতে ক্রিয়াশীল দুইটি ভেক্টর, একটি ফি আর একটি কিউ। এই ভেক্টর দ্বয় দেখো, এই ভেক্টর দ্বয় উ এবং উ সি বরাবর ক্রিয়াশীল। উ এবং উ সি বরাবর কি ক্রিয়াশীল। তাহলে আমরা লিখতে পারি উ এ সমান ফি ভেক্টর, উ সি সমান কিউ ভেক্টর। যদি সামান্তরিকটির উ বিন্দু বরাবর কর্ণ উ বি হয় তাহলে কর্ণটি ফি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা লিখতে পারি আর ভেক্টর সমান বা উ বি ভেক্টর সমান উ এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, বা আর ভেক্টর সমান ফি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ফি ভেক্টর প্লাস কি ভেক্টর? কিউ ভেক্টর। আমরা কিভাবে নির্ণয় করব? দেখো উ এ বি সি একটি সামান্তরিক, এই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় উ এ এবং উ সি, এবং যথাক্রমে এই উ এবং উ সি সমান যদি ফি ইউ কিউ ভেক্টর হয় তাহলে কর্ণ উ বি বরাবর যদি লব্ধি নির্দেশ করে এবং লব্ধি সমান যদি আর হয়, আর সমান আমরা লিখতে পারি উ বি। ত্রিভুজ সূত্র অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি উ এ বি ত্রিভুজ সাথে আমরা লিখতে পারি উ এ বি ত্রিভুজ সাথে আমরা লিখতে পারি ত্রিভুজ সূত্র অনুসারে উ এ প্লাস উ সি সমান এ বি। উ এ প্লাস উ সি সমান কি? এ বি। উ এ প্লাস উ সি সমান যদি এ বি হয়, উ এ সমান আমরা পাইছিলাম ফি ভেক্টর, উ সি সমান পাইছিলাম কিউ ভেক্টর, উ বি সমান পাইছিলাম আর ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি আমরা কি লিখতে পারি? ফি প্লাস কিউ সমান ফি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর। এটাকে এখানে খুব সুন্দর করে প্রমাণ করছে। দেখো এখানে প্রমাণ করছে ত্রিভুজ উ এ বি হতে পাই উ এ প্লাস এ বি সমান উ বি ত্রিভুজ সূত্র অনুসারে, আবার এ বি আর উ সি পরস্পর সমান এবং বিপরীত বাহুদ্বয় আমরা জানি যে পরস্পর সমান, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি উ এ প্লাস উ সি সমান উ বি, অর্থাৎ ফি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান এ বি ভেক্টর। ফি ভেক্টর প্লাস কিউ ফি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর, অর্থাৎ ভেক্টর দ্বয়ের লব্ধি। ভেক্টর দ্বয়ের লব্ধি হচ্ছে সামান্তরিকের কর্ণ। ভেক্টর দ্বয়ের লব্ধি হবে কি? সামান্তরিকের কর্ণ। এই ভেক্টর দ্বয়ের সামান্তরিক সূত্রের ক্ষেত্রে আমরা যে লব্ধিটা পাইলাম সেই লব্ধিটার আমরা একটা মান এবং দিক নির্ণয় করব। কেমনে? লব্ধিটার একটা নির্দিষ্ট মান রয়েছে এবং লব্ধিটা যে কোনো একটি ভেক্টরের সাথে একটি নির্দিষ্ট কোণ উৎপন্ন হয়। দেখো আমরা মানটা যদি লব্ধি যদি আর ভেক্টর হয় তাহলে লব্ধির মান হবে অ্যাবসলিউট ভ্যালু অফ আর বা শুধুমাত্র আর। এই মানটা কত আসবে সেটা নির্ণয় করব এবং লব্ধিটা যে কোনো একটি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল সেটা আমরা কি করব? নির্ণয় করার চেষ্টা করব। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে নির্ণয় করব? ধরা যাক কোন কণার উপর একই সময়ে ফি ও কিউ ভেক্টর দ্বয় আলফা কোণে ক্রিয়া করে। দেখো এখানে এই যে ফি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে। দেখো ফি ভেক্টর মানে উ এ ভেক্টর এবং কিউ ভেক্টর মানে হচ্ছে উ সি ভেক্টর। এই ভেক্টর দ্বয় পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে। উ এ এবং উ সি যথাক্রমে ফি এ এবং কিউ এর মান ও দিক নির্দেশ করে। দেখো ফি ভেক্টরটা হচ্ছে উ থেকে এ এর দিকে এবং কিউ ভেক্টরটা হচ্ছে উ থেকে সি এর দিকে। ফি ভেক্টরের মান হচ্ছে শুধুমাত্র ফি, কিউ ভেক্টরের মান হচ্ছে শুধুমাত্র কিউ। এবং এই যে এখানে এ ও সি কোণটা উৎপন্ন করছে, এ ও সি কোণটা উৎপন্ন করছে, সেই কোণটাকে আমি মনে করলাম আলফা। এখন আমরা উ এ বি সি সামান্তরিক অঙ্কন করলাম, উ এ বি সি সামান্তরিক অঙ্কন করলাম। উ এ বি সি সামান্তরিক অঙ্কন করলে আমরা দেখতে পাচ্ছি যে উ বি কর্ণটা হচ্ছে ফি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি। উ বি কর্ণটা হচ্ছে ফি ভেক্টর এবং কিসের লব্ধি? কিউ ভেক্টরের লব্ধি। ফি ভেক্টর এবং যদি কিউ ভেক্টরের লব্ধি হয় সেই ক্ষেত্রে আমরা লব্ধিকে যদি আর দ্বারা নির্দেশ করি আমরা লিখতে পারবো উ এ সি সমান আলফা। বি বিন্দু হতে উ এ এর উপর বর্ধিত অংশের উপর আমরা এটা একটু যাই, আমরা এখান থেকে লিখতে পারবো কি লিখতে পারবো? দেখো আমরা এখানে যে একটা লব্ধি আর পাচ্ছি সে আর এর মান বের করব। সে আর এর মান বের করার জন্য আমাকে এখানে একটু হিসাব নিকাশ করতে হবে। কিভাবে হিসাব নিকাশ করব? সেই হিসাব নিকাশ করার জন্য দেখো আমি এই যে এখানে একটা বি বিন্দু আছে না, এখানে একটা বি বিন্দু আছে কিনা, এই বি বিন্দু থেকে আমি কি করব?
আমি ক্লাসে আছি, ক্লাসে একটু পরে ফোন নিচ্ছি। দেখো আমি বি বিন্দু থেকে উ এ এর বর্ধিতাংশের উপর একটি লম্ব আঁকবো। বি বিন্দু থেকে উ এ এর বর্ধিতাংশের উপর একটি কি টানবো? লম্ব টানবো। লম্ব টানলে সেই লম্বটা হবে বিডি। সেই লম্বটা হবে কি? বিডি। এখন বিডি লম্বটা কাইন্ডলি একটু দেখো। আমরা তাহলে এখানে দেখতেছি যে উ ডি বি একটি সমকোণী ত্রিভুজ। উ ডি বি একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার প্লাস কি স্কয়ার? লম্ব স্কয়ার। আমি দেখো এখান থেকে পূর্বের চিত্র থেকে আমরা আরেকটি জিনিস পাচ্ছি। দেখো এই যে এখানে উ এ বাহুটা এস উ সি বাহু এবং এ বি বাহুর ছেদক। উ এ বাহুটা উ সি বাহু এবং এ বি বাহুর ছেদক এবং উ সি বাহু এ বি বাহু পরস্পর সমান্তরাল। আমরা জানি যে দুইটি সমান্তরাল বাহুকে যে কোনো একটা বিন্দুতে তৃতীয় একটি রেখা দ্বারা কি করা যদি ছেদ করা হয়, উ সি রেখা বা এ বি রেখাকে যদি পরস্পর সমান্তরাল হয়, এই রেখাকে যদি তৃতীয় একটি রেখা দ্বারা যে কোনো একটি বিন্দুতে ছেদ করা হয় তাহলে অনুরূপ কোণগুলি সমান হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি সি উ এ সমান বি এ ডি, অর্থাৎ সি উ এ সমান যদি আলফা হয় বি এ ডি সমান আলফা হবে। আবার দেখো লব্ধি উ বি লব্ধিটি উ এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। উ এ ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করছে? থিটা কোণ উৎপন্ন করছে। এখন আমরা দেখব আমরা এখান থেকে লিখতে পারি উ এ সি সমান এ উ সি সমান আলফা। বি বিন্দু হতে উ এ এর উপর বর্ধিতাংশের উপর বিডি লম্ব টানি। চিত্রে উ সি সমান্তরাল এ বি যেগুলো আমি কিছুক্ষণ আগেই বলে ফেলছি, সেখান থেকে আমরা লিখতে পারি যে কোণ এ উ সি সমান কোণ ডি এ বি সমান আলফা। কিছুক্ষণ আগে যে কথাগুলো আমি বলছি। এখন দেখো আমি আরো বলছিলাম যে এই যে এখানে চিত্রটা আমি পেয়েছিলাম বর্ধিত অংশের উপর লম্ব টানার পর একটা চিত্র পেয়ে গেছিলাম। সেই চিত্রটা হচ্ছে ওবিডি। এই ওবিডি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ ছিল। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অবশ্যই ওবি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার হবে। ওবি স্কয়ার সমান কি? এই দেখো ওবি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আবার দেখো ওডি সমান আমরা দুইটা রাশির সংযুক্ত রাশি পাই। ওডি সমান আমি ওডিকে যদি ভাগ করি উ এ প্লাস এডি হবে। উ এ প্লাস কি হবে? এডি হবে। তাহলে আমি যদি সেই মানটা বসাই উ বি স্কয়ার সমান উ এ স্কয়ার প্লাস উ এ প্লাস এডি হোল স্কয়ার, কারণ ওডি সমান ছিল উ এ প্লাস এডি। ওডি সমান কি ছিল? উ এ প্লাস এডি ছিল। তাহলে আমরা লিখতে পারি উ এ প্লাস এডি হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আবার দেখো আমরা উ এ প্লাস এডি হোল স্কয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সমান আমরা জানি যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে পাবো উ এ স্কয়ার প্লাস 2 ইনটু উ এ ইনটু এডি প্লাস এডি স্কয়ার প্লাস এখান থেকে বিডি স্কয়ারটা বসাবো। আবার দেখো আমরা উবি এর মান জানি। উবি এর মান জানি কি জানি? উবি এর মান উবি হচ্ছে লব্ধির মান ছিল আর। আমি বলছিলাম মানগুলিকে শুধুমাত্র ওই অক্ষর দ্বারা প্রকাশ করব, বর্ণ দ্বারা প্রকাশ করব। যেহেতু উবি ভেক্টর দ্বারা লব্ধি আর ভেক্টর চিহ্নিত করছিলাম, তাহলে ওই লব্ধির মান হবে শুধুমাত্র আর। আবার দেখো ফি ভেক্টরটা উ এ ভেক্টর দ্বারা চিহ্নিত করছিলাম। ফি ভেক্টরের মান হবে শুধুমাত্র ফি। কিউ ভেক্টরের মান হবে শুধুমাত্র কিউ। এখন এখানে দেখো উ এ উ বি এগুলি আমরা এখান থেকে লিখতে পারতেছি। উ এ মানে ফি ভেক্টর এর মান, তার মানে শুধুমাত্র ফি। উ সি বা এ বি হচ্ছে কিউ ভেক্টরের মান। এখন দেখো এখানে একটা বিডি আছে, এখানে একটা এডি আছে। এই বিডি বা এডি এর মান আমরা জানি না। এই বিডি বা এডি এর মান জানার জন্য আমাকে এই এ বিডি ত্রিভুজ থেকে কি করতে হবে? হিসাব নিকাশ করতে হবে। এই এ বিডি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। এই এ বিডি ত্রিভুজের মধ্যে এডি হচ্ছে ভূমি, বিডি হচ্ছে লম্ব, এই এ বি হচ্ছে অতিভুজ। আমরা জানি যে ভূমি বাই অতিভুজ সমান cos θ, লম্ব বাই অতিভুজ সমান sin θ। তার মানে এডি বাই এ বি সমান cos θ, বিডি বাই এ বি সমান কি হবে? sin θ হবে। তাহলে এখানে দেখো কিভাবে লিখছি, ত্রিভুজ এ বিডি সমকোণী ত্রিভুজ হতে পাই এ বি স্কয়ার সমান এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার।
এ বি স্কয়ার সমান এ ডি স্কয়ার প্লাস কি স্কয়ার বি ডি স্কয়ার সূত্র ত্রিভুজ থেকে, এবং আমি সেখানে বলছিলাম যে ভূমি বাই অতিভুজ সমান cos থিটা, লম্ব বাই অতিভুজ সমান sin থিটা। তাহলে এ ডি বাই এ বি সমান আমি cos আলফা লিখতে পারি, এ ডি সমান লিখতে পারি এ বি cos আলফা। এখন দেখো এ বি এর মান আমরা পেয়েছিলাম, এ বি এর মান আমরা পাইছিলাম কি পাইছিলাম, দেখো এ বি এর মান পাইছিলাম কি, একটু দেখো এ বি, এই যে এ বি এর মান ছিল কিউ, তাহলে আমি এখানে লিখতে পারি কিউ cos আলফা, এ ডি সমান কিউ cos আলফা। আবার দেখো আবার কি লিখতে পারি, দেখো এ ডি সমান যদি কিউ cos আলফা হয় তাহলে সেই মানটা আমরা এখানে বসাই দেব। দেখো এখানে বসাইলে কি পাই, উ বি স্কয়ার, আমার সমীকরণটা ছিল উ বি স্কয়ার সমান উ এ স্কয়ার প্লাস 2 উ এ ডি প্লাস এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার, এ ডি স্কয়ার প্লাস কি ডি স্কয়ার বি ডি স্কয়ার। এই এ ডি স্কয়ার এবং বি ডি স্কয়ার সমান আমি পাইলাম এ বি স্কয়ার। দেখো এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার সমান আমি কি পাইছি, এ বি স্কয়ার পাইছি। এখন সেই মানগুলো আমি 1 নং সমীকরণে বসাবো। তোমরা লেখালেখি করো কেন, দেখো আমি যদি মান বসাই উ বি এর মান পাইছিলাম আর, তাহলে উ বি স্কয়ার সমান হবে আর স্কয়ার। উ এ এর মান পাইছিলাম পি, তাহলে উ এ স্কয়ার সমান হবে পি স্কয়ার। 2 ইনটু উ এ সমান ছিল কিউ, দেখো উ এ সমান কিউ, সরি উ এ সমান পি বসাইলাম। এ বি cos আলফা সমান ছিল, এ বি cos আলফা সমান ছিল এ ডি, এ ডি সমান ছিল এ বি cos আলফা, তাহলে আমি এ বি cos আলফা বসাই দিলাম। এবার দেখো প্লাস এ বি স্কয়ার, এ বি স্কয়ার সমান পাইছিলাম এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার, এ ডি স্কয়ার প্লাস কি পাইছিলাম বি ডি স্কয়ার পাইছিলাম। এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার সমান আমরা পাইছিলাম কি, দেখো এ বি স্কয়ার, এ বি সমান ছিল কিউ, তাহলে আমি এ বি স্কয়ার সমান লিখতে পারি কিউ স্কয়ার। তাহলে আমি উপরের এই লাইন থেকে লিখতে পারতেছি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস এই এ বি স্কয়ার সমান কিউ স্কয়ার প্লাস 2 উ এ সমান হচ্ছে পি এবং এ ডি সমান হচ্ছে কিউ cos আলফা, কিউ cos আলফা। তাহলে আমরা টোটাল আর সমান পাচ্ছি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। আর এর মান হবে, আর এর মান হবে স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে সামান্তরিক সূত্রের লব্ধির মান। আমরা যদি ভেক্টর দুটি এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ জানি, ভেক্টর দুটির মান এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ জানি, তাহলে এই সমীকরণের সাহায্যে লব্ধির মান বের করতে পারবো। এই লব্ধির মানের সমীকরণটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাস্ট বি জানতে হবে। এখন দেখো আমি কোনটা নির্ণয় করার চেষ্টা করব, লব্ধির দিক কত ডিগ্রি কোণে লব্ধি ক্রিয়াশীল হয়েছিল সেটা নির্ণয় করার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি চিত্রে দেখাইছিলাম যে লব্ধিটি ফি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, ফি ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। কাইন্ডলি একটু দেখো, এই যে লব্ধি ফি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে বা উ এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে, তাহলে আমরা দেখো এই থিটা কোণটা কিভাবে নির্ণয় করব। মনে করলাম ফি ভেক্টর এবং লব্ধি আর এর মধ্যবর্তী কোণ থিটা এবং কোণ এ উ বি সমান থিটা, তাহলে আমরা উ বি ডি ত্রিভুজ হতে পাই। আবার একটু চিত্রে যাচ্ছি, দেখো এই উ বি ডি ত্রিভুজ, উ বি ডি ত্রিভুজ থেকে আমরা পাই লম্ব বাই ভূমি সমান tan থিটা। এখানে লম্ব ছিল বিডি, ভূমি ছিল উডি, উডি মানে হচ্ছে উ এ প্লাস এ ডি, তার মানে বিডি বাই উডি সমান tan থিটা বা বিডি বাই উ এ প্লাস এ ডি সমান tan থিটা। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান বিডি বাই উ এ প্লাস এ ডি। দেখো কিছুক্ষণ আগে আমরা পেয়েছিলাম এ ডি সমান এ বি cos আলফা, কিছুক্ষণ আগে আমরা পেয়েছিলাম যে এ ডি সমান কি এ বি cos আলফা। আবার আমরা ওই ত্রিভুজ থেকে যদি বিডি বের করি, সেখান থেকে আমরা বিডি সমান পাবো এ বি sin আলফা, বিডি সমান কি পাবো এ বি sin আলফা পাবো। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান এ বি sin আলফা বাই উ এ প্লাস এ বি cos আলফা, উ এ প্লাস এ বি cos আলফা। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এ বি সমান জানি যে এ বি এর মান জানি যে কিউ, উ এর মান জানি যে ফি, তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান কিউ sin আলফা বাই ফি প্লাস cos আলফা, কিউ sin আলফা বাই ফি প্লাস cos আলফা। তাহলে থিটা সমান আমরা এখান থেকে লিখতে পারি, দেখো থিটা সমান আমরা লিখতে পারি tan ইনভার্স কিউ sin আলফা বাই ফি প্লাস cos আলফা। মনে রাখবে এখানে দেখো কিউটা sin এর সাথেও আছে, cos এর সাথেও আছে, ফিটা কিন্তু শুধু সিঙ্গেল, যার সাথে কোণ উৎপন্ন করবে সে থাকবে সিঙ্গেল, যার সাথে কোণ উৎপন্ন করবে সে থাকবে সিঙ্গেল, বাকিটা ডাবল করে থাকবে। যদি কিউ এর সাথে কোণ উৎপন্ন করতো তাহলে থিটা সমান লিখতাম tan ইনভার্স ফি sin আলফা বাই কিউ প্লাস ফি cos আলফা। যদি লব্ধি কিউ এর সাথে কোণ উৎপন্ন করতো সেই ক্ষেত্রে থিটা সমান লিখতাম tan ইনভার্স ফি sin আলফা বাই কিউ প্লাস ফি cos আলফা। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আমরা আগামী দিন নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব। তোমরা এই যা পড়ালাম আজকে তা যদি তোমাদের মধ্যে
প্রবলেম হয় সেটা তোমরা একটু কি করবা, আগামী ক্লাসে আমাকে অবশ্যই জানাবা, আমি সেই ক্লাসে তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কি সমস্যা আছে? প্রিয়া, তোমার কি সমস্যা আছে? শোনা যাচ্ছে না, তুমি মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অন করো। সমস্যা আছে? না স্যার। থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্ত, আমরা আগামী এপিসোডে নতুন কিছু নিয়ে আলোচনা করব। ভালো থেকো। আসসালামু আলাইকুম।